এপিসোডের স্টার্টিংয়ে আমাদের জানানো হয় যে ওদের বংশের প্রথম কোন মেয়ের মধ্যে এই শক্তিটি এসেছিল। আসলে 1553 সালে এই শক্তি ওদের বংশের লোক পেয়েছিল, যে কিনা সম্রাট সিয়ামের যুদ্ধে বিখ্যাত হয়ে গিয়েছিল, যার নাম ছিল গেবুন। এরপরে জেনার যখন এই ব্যাপারে জানতে পারে তখন রাজদরবারে ওনাকে নিমন্ত্রণ করা হয়, কিন্তু ও সম্রাটের বিফলের জন্য রেগে গিয়েছিল, যার ফলে উনি রাজদরবারে যাওয়ার জন্যে মানা করে দেয়। আর এই শক্তিটি পরের প্রজন্মে কিভাবে যায় এটা একটি রহস্য। আসলে এই শক্তি ওদের সব মেয়ের জিনের মধ্যে থাকে। এই শক্তিটি 22 বছর বয়সে বেশি অ্যাক্টিভ হয়ে যায়, আর তখন এই বংশের মেয়েরা ওদের পার্টনার খোঁজার জন্য বেরিয়ে পড়ে আর বেশি এক্সাইটেডও হয়ে যায়, যাতে ওরা এই শক্তিটি পরের প্রজন্মে এগিয়ে নিয়ে যেতে পারে। এরপরে আমরা হাওয়ানকে হিসিকের সাথে দেখি, যেখানে হাওয়ান হিসিককে জানায় যে তুমি ডুগো কোম্পানির ওপর নজর রাখো আর আমি সিইওর ব্যাপারে খোঁজ নিচ্ছি। তুমি এটা খুব ভালো করে জানো যে পুলিশ এই ব্যাপারে এত সহজে ইনফরমেশান পাবে না, কারণ এর জন্যে ওদের কাছে অনেক বেশি বাজেট থাকতে হবে। কিন্তু আমার এরকম কোনো ব্যাপার নেই, আমার অনেক কন্ট্যাক্ট রয়েছে যেটাতে তুমি সাহায্য পাবে। হিসিক জানায় যে আমি আপনার ওপর বিশ্বাস করতে পারি না। আপনি আমাকে একটা মেসেজ পাঠিয়েছিলেন যার জন্য আমি এই কাজটা শুরু করেছিলাম, কিন্তু ওখানে আমরা কিছুই পাইনি, তাই জন্যে আমাকে এই মিশনটা এখানেই থামাতে হবে। হাওয়ান জানায় যে কিন্তু তুমি নামসুনের ওপর তো ভরসা করো, ও ওখান থেকে কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই নিয়ে আসবে। তখন হিসিক জানায় যে আমি ওর ওপরে ভরসা করতে পারি না, কারণ ও খুব ভালো আর অনেক বেশি রাগও করে। ওর নিজের রাগের ওপর কোনো কন্ট্রোল থাকে না। তখন হাওয়ান জিজ্ঞাসা করে তুমি কি নামসুনকে ভালোবাসো, কারণ তুমি ওর জন্যে এত চিন্তা করছো, ওর ব্যাপারে এত ভাবো। হিসিক জানায় যে আমি একটি পুলিশ অফিসার, তাই জন্যে আমার চিন্তা হয়, আর আপনি যে টাকাটা আমায় দিয়েছেন আমি ওটা রাখতে পারবো না, আমি আপনাকে ওটা ফেরত দিতে চাই। হাওয়ান জানায় যে তুমি ওই টাকাটা ড্রাগ ইনভেস্টিগেশনের ওপর লাগাতে পারো, এটা ভেবে নিও যে আমি ওই টাকাটা ডোনেট করেছি। পরের সিনে আমরা দেখি যে রিহাওয়ার সাথে নামসুনের দেখা হয়ে গেছে, আর ও রিহাওয়াকে জানায় যে সবাই জানতে পেরে গিয়েছে যে তুমি এখানে কাজ করছো। আমরা তোমাকে একবার তো ক্ষমা করে দিয়েছি, কিন্তু তুমি যদি দ্বিতীয়বার আবার ভুল করো তাহলে আমরা তোমাকে আর ক্ষমা করব না। আর রিহাওয়া ওখান থেকে চলে যায়। এরপরে নামসুন নর্মালি ওর নিজের কাজে লেগে পড়ে। ও নিজের স্যারকে জানায় যে আজ হিসিক এখানে আসবে না, কারণ ও ছুটিতে আছে। কিছুক্ষণ পরে নামসুন স্যারকে জিজ্ঞাসা করে যে আপনি কখন থেকে আমাকে শুধু কাজ করতেই দেখে যাচ্ছেন, আপনি কি আমার একটু হেল্প করবেন না? আর তারপরে ওর স্যার ওর কাছ থেকে বক্সগুলো নিয়ে সাজাতে থাকে, কিন্তু বক্সগুলো এতটা পরিমাণে ভারী ছিল যে ওর কোমরে লেগে যায়, আর তারপরে নামসুন ওর কোমরটাকে সোজা করে দেয়। আমরা সিইওকে নামসুনের স্যারের সাথে কথা বলতে দেখি, যেখানে সিইও জানতে পারে যে নামসুনের আসল নাম স্যাডসাং, যে কি নাম মঙ্গোলিয়া থেকে বিলং করে, আর এটা ওর মঙ্গোলিয়ার নাম। সিইও জানায় যে তুমি নামসুনের ওপরে নজর রাখবে আর এর প্রতিটা মুহূর্তের খবর আমাকে জানাবে। এরপর আমরা নামসুনের মা ও দিদিমাকে এবং ওর ভাইকে দেখি, যেখানে ওরা সবাই ওয়ার্কআউট করছে। আসলে ওরা সপ্তাহে একটা দিন রাখে যেদিন ওরা সবাই ওয়ার্কআউট করবে। নামসুনের মামা এবং ওর ভাই তো প্রচুর পরিমাণে দুর্বল হয়ে পড়ে, কিন্তু ওর মা আর ওর দিদিমা নিজেই ফুল পাওয়ার দিয়ে ওয়ার্কআউট করতে থাকে। নামসুনের মামা হাওয়ানকে বলে যে তুমি নোটিস করেছো যে নামিন তোমার সাথে কথা বলছে না? নামসুনের দিদিমা নামিনকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার মায়ের সাথে কথা বলছো না কেন? তখন নামিন জানায় যে আজ সকালে আমাকে মা একটি শূকরের ছবি পাঠিয়ে আমাকে বলে যে ওই শূকরটা নাকি আমি। এরপরে নামিন ওর বাবার কাছে যায়, আর ওরা দুজনেই একটি রেস্টুরেন্টে বসে খাবার খায়, যেখানে নামিন ওর বাবাকে জিজ্ঞাসা করে যে তুমি আর মা আবার একসাথে কেন হচ্ছ না, কারণ তোমাকে একা দেখতে আমার একদম ভালো লাগছে না। ওর বাবা জানায় যে তার আর কোনো প্রয়োজন নেই, আমি একাই খুশি আছি, আর নামসুনের সাথে আমার কতদিন হয়ে গেছে দেখা হয়নি, আমি ওর সাথে আবার দেখা করতে চাই। তখন নামিন জানায় যে তুমি ওকে ডিনারের জন্য কেন ডাকছো না? তখন ওর বাবা জানায় যে আমার এখনও পর্যন্ত খুব গিল্ট ফিল হয়, কারণ আমার জন্যই তোমার দিদি হারিয়ে গিয়েছিল। নামিন জানায় যে এতে তোমার কোনো দোষ ছিল না, তুমি এখনই দিদিকে ফোন করো। এরপরে আমরা নামসুনকে দেখি, যেখানে ওর বাবা ওকে ফোন করে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় আছো, আর আমরা দেখি যে নামসুন ওর বন্ধুদের সাথে ডেলিভারি দেওয়ার জন্য বেরিয়ে পড়েছে। নামসুনের বাবা ওকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় আছো? নামসুন জানায় যে আমি ডেলিভারি করার জন্য বেরিয়েছি। ওর বাবা জিজ্ঞাসা করে যে তুমি ডেলিভারির কাজ কেন করছো? যেটা শুনে নামসুন জানায় যে এ ব্যাপারে আমি তোমায় পরে জানাচ্ছি, এটা বলে ও ফোনটা কেটে দেয়।
এদিকে নামসুনের বাবা নামিনকে বলতে থাকে যে তোমার মায়ের শুধু পয়সা নিয়েই মাথা ব্যথা, ও নামসুনকেও কাজে লাগিয়ে দিয়েছে, আর অন্যদিকে তোমার পড়াশোনাও বন্ধ করে তোমাকে একটা ক্যাফে চালানোর জন্য বসিয়ে দিয়েছে। আমরা হাওয়ানকে ওর কোম্পানিতে দেখি, যেখানে নামগিলোকে জানায় যে আমাদের ইউএসের একটি কোম্পানি থেকে লেটার এসেছে, যেখানে আমাদের বলা হয়েছে যে আমাদের কোম্পানি গড ব্লুর নামটা চেঞ্জ করে ফেলতে হবে, কারণ ওদের কোম্পানির নামও এটাই। যেটা শুনে হাওয়ান জানায় যে আমরা কেন আমাদের কোম্পানির নাম চেঞ্জ করব। তুমি ওদের রিপ্লাই দিয়ে এটা লেখো যে আমরা কেন আমাদের কোম্পানির নাম চেঞ্জ করব, যদি ওনাদের কোনো সমস্যা থাকে তাহলে ওনারাই নিজেদের কোম্পানির নাম চেঞ্জ করে ফেলুক। আর আমার এক্সবিএফ এর নামও তো সেম, যেটা কিনা ওদের কোম্পানির সিইওর নাম, তাহলে তো আমি ওদের কোম্পানির সিইওর নামটাও চেঞ্জ করে ফেলা উচিত। তখনই হাওয়ানকে ফোন করে জানানো হয় যে আপনার সোয়নের সাথে মিটিং রয়েছে, আর এটা সেই ব্যক্তি যে কিনা কালো টাকাকে হোয়াইটে পরিণত করে। এরপর আমরা সুয়নকে একটি মেয়ের সাথে কথা বলতে দেখি, যেখানে ও জিজ্ঞাসা করে যে আপনি আমার টাকা ডবল করেছেন, তার জন্য ধন্যবাদ। আপনি কি আমার সাথে ডিনারে যেতে চাইবেন? যেটাতে সুয়ন সম্মতি জানায়, আর ওকে জানায় যে আমি আপনাকে কল করে নেব। মেয়েটি বাইরে এসে দেখে যে ওখানে হাওয়ান বসে আছে। মেয়েটি হাওয়ানকে আগে থেকেই জানতো, আর ওকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো? হাওয়ান জানায় যে আমার এখানে কিছু কাজ রয়েছে। তখন মেয়েটি ওকে বলে যে তুমি এই লোকটির উপর বিশ্বাস করতে পারো, এই লোকটি আমার পয়সাকেও ডবল করেছে। এটা বলে মেয়েটি ওখান থেকে চলে যায়। তারপর হাওয়ান লোকটির সাথে দেখা করতে যায়, আর ওকে জিজ্ঞেস করে যে প্রথমে তুমি এটা বলো তোমার আসল নাম কি। সে জানায় সুয়ন, যেটা শুনে হাওয়ান ওকে স্ক্যামার বলে ডাকতে থাকে। যেটা শুনে সুয়ন রেগে যায় আর ওকে ওখান থেকে চলে যেতে বলে। যেটা শুনে হাওয়ান ওকে জানায় যে তোমার কাছে এত টাকা রয়েছে, কিন্তু তারপরেও তুমি আমার ওপরে চিল্লাচ্ছ, নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে, আমাদের আবার দেখা হবে। এটা বলে ওখান থেকেও চলে যায়। তারপরে হাওয়ান একটি মেয়েকে ফোন করে আর ওকে জানায় যে আমি সিওর সাথে কথা বলতে চাই, আর ওর সাথে আমার মিটিং ফিক্স করো। এরপর আমরা হিসিক আর ওর ফ্রেন্ডকে দেখি, যারা কিনা ড্রাগসের রিপোর্ট ওদের সিনিয়রকে দেয়, যে কিনা জল খাচ্ছিল। যেটা দেখে দংশুরও জল খাওয়ার ইচ্ছে হয়, কিন্তু হিসিক ওকে থামিয়ে নেয় আর ওখান থেকে ওকে নিয়ে যেতে থাকে। কিন্তু তখনই দংশু ওখানে পড়ে যায়, কারণ ওর ওপরে ড্রাগসের প্রচুর পরিমাণে প্রভাব পড়েছিল। হিসিক দংশুকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে যায়, কিন্তু দংশু ওকে জানায় যে ও হসপিটালে যেতে চায় না, কারণ লোক যদি জানতে পারে যে একজন অফিসার ড্রাগস নিয়েছে তাহলে ওর সম্পর্কে লোকেরা অনেক কিছু ভাবতে থাকবে। তাই জন্যে প্লিজ আমাকে আমার বাড়িতে নিয়ে চলো। তারপরে হিসিক এই ব্যাপারটা ইয়ংতাকে ফোন করে জানিয়ে দেয়, আর এদিকে পুলিশ স্টেশনে ওরা সবাই একটি লোকের ফটো স্ক্যান করতে থাকে, আর এটা সেই লোক ছিল যে কিনা জেলের মধ্যে সেই ক্যাদিটাকে মাস্ক দিচ্ছিল। এদিকে হিসিক দংশুকে ওর বাড়ি নিয়ে গিয়ে ওকে ওখানেই ওরকমভাবে শুইয়ে দেয় আর ওর হাত বেঁধে দেয়, আর তখনই ওখানে ইয়ংটক চলে আসে। হিসিক জানায় যে এই সমস্ত কিছু ওই মাস্কটির ফলে হয়েছে, আমি ওই মাস্কটি লুকিয়ে ফেলেছিলাম, কিন্তু তারপরে দংশু ওই মাস্কটিকে দেখে ফেলেছিল, আর ওই মাস্কটির কিছুটা পার্ট পাওয়া যাচ্ছিল না। এদিকে আমরা নামসুন আর ওর বন্ধুদের সাথে দেখি, যারা কিনা ডেলিভারি কাজ করতে গিয়েছিল এবং ফেরত আসছিল। তখনই হিসিকদের কাছে নামসুনের কল আসে, আর ওকে জিজ্ঞাসা করে যে ওখানে কাজ কেমন চলছে। সব কিছু ঠিকঠাক চলছে, কিন্তু তোমার আওয়াজ শুনে মনে হচ্ছে কিছু স্যাড হয়েছে। হিসিক জানায় যে এরকম কিছু না, আমি এখানে অনেক রিসার্চ করেছি, কিন্তু আমি এখানে কিছুই পাইনি। তখন হিসিক ওকে জানায় যে তুমি যদি কোনো রকমের সাদা কালারের কিছু দেখতে পাও তাহলে ওটা নিয়ে আসবে। এরপরেই হিসিক বাকি ড্রাগস কেসগুলোকে দেখতে থাকে যারা মারা গিয়েছিল, আর তখনই আমরা দেখি যে ডংশুয়ের জ্ঞান ফিরে এসেছে, আর ওর ওপরে ড্রাগসের প্রচুর পরিমাণে প্রভাব হয়ে গিয়েছিল। তখনই ওর সামনে হিসিককে দেখে ও হিসিকের গলায় ধরে বসে আর ওকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে জল দাওনি কেন। হিসিক ওকে কন্ট্রোল করার চেষ্টা করে, আর ওকে এটা বলতে থাকে যে তোমার ওপরে ড্রাগসের অনেক পরিমাণে প্রভাব হয়ে গিয়েছে, তাই জন্যে তুমি নিজের ওপর কন্ট্রোল করতে পারছো না। কিন্তু ওর কোনো কথাই শুনছিল না, আর তখনই ওখানে নামসুন চলে আসে। ও ডংশুকে তুলে দূরে ফেলে দেয়। হিসিকে জিজ্ঞাসা করে যে তুমি ঠিক আছো তো। হিসিক জানায় যে আমি একদম ঠিক আছি, কিন্তু তুমি ডংশুকে কোনো আঘাত করো না, এইসব কিছু ওই ড্রাগসের কারণে হচ্ছে, ও নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তখন নামসুন আর হিসিক দুজনে মিলে ডংশুকে কন্ট্রোলে আনে আর ওর হাত পা বেঁধে দেয়।
এরপর আমরা সিইওকে রিসার্চারের সাথে কথা বলতে দেখি, যেখানে সিইও ওকে জানায় যে আমি অনেক বেশি হ্যান্ডসাম আর স্ট্রং হতে চাই। রিসার্চার জানায় যে এটা আপনি করতে পারেন, কিন্তু এতে আপনার জীবনের ঝুঁকি আছে। সিইও ড্রাগস রিলেটেডও কথা জিজ্ঞাসা করে। রিসার্চার জানায় যে আমাদের সমস্ত জিনিস শেষ হয়ে গেছে, আমাদের অন্য কান্ট্রি থেকে ড্রাগস বানানোর জিনিস আনতে হবে। আর তখনই ওখানে একজন চলে আসে, আর এটা সেই ছেলেটাই ছিল যে কিনা পুলিশ স্টেশনের সবাই ওকে দেখে ফেলেছিল। তখনই সিইওকে মারতে শুরু করে দেয়, আর ওকে জানায় যে পুলিশ তোমার ব্যাপারে সব কিছু জেনে গেছে, তাই জন্যে তোমার আর এখন এখানে কোনো কাজ নেই। এরপর আমরা নামসুনকে ওয়্যার হাউসে কিছু জিনিস বের করতে দেখি, আর তখনই ওখানে হিসিক চলে আসে। নামসুন ওকে দেখে জিজ্ঞাসা করে যে তুমি তো বলেছিলে তুমি আজকে আসবে না। হিসিক জানায় যে তোমার চিন্তা হচ্ছিল। তখন নামসুন জানায় যে আমারও চিন্তা হচ্ছিল। এরপরে দুজনে যখন কথা বলছিল, রিহাবা ওদের পেছন থেকে ওদেরকে দেখছিল। আমরা হাওয়ানকে দেখি যে কিনা রেডি হয়ে সিইওর সাথে দেখা করতে যাচ্ছিল। ওয়্যার হাউসের সিসিটিভি ফুটেজ দেখে সিইও জানতে পেরে যায় যে নামসুন রাতের বেলায় এখানে এসছিল। আর রিহাবাকে দেখি যে কিনা নামসুনের পিছনে ছুরি নিয়ে ওকে মারার জন্য এগিয়ে যাচ্ছিল। আর তখনই হিসিক ওকে দেখে ফেলে, কিন্তু তার আগেই রিহাবা নামসুনকে ছুরি মেরে দেয়, আর এখানেই শেষ।